এই কারণেই করছেন না, কারণ উনি জানেন যে আমরা 1/10 বলেছি, 100 ভাগের 10 ভাগ বলেছি, 90 ভাগ বলিনি। বিদেশে যেতে মরিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বিজেপির সঙ্গে সেটিং করতে চেয়েছিলেন? মদন মিত্র কুণাল ঘোষকে মধ্যস্থতা করতে বলেছিলেন? এই নিয়েই এখন জোর জল্পনা, কারণ বোমা ফাটিয়েছেন মদন মিত্র। চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি। মদন মিত্র মিথ্যা কথা বলছেন এমন কোনো কথা বলেননি কুণাল ঘোষও, ফলে জল্পনা গুঞ্জন আরও জোরালো হয়েছে। আমাদের যে চিন্তাধারাটা ছিল যে আমরা সরাসরি অভিষেকের সঙ্গে কথা বলবো, ও চুপ করে শুনছিল, তো ওকে আমরা পুরো বুঝিয়ে বললাম যে তুই ছাড়লে তোর ওপর থেকে রাগটা বেরিয়ে যাবে। সবটা শুনে অভিষেক বলো, তুমি একটা কাজ করো, তুমি ওদের বলো আমার বিদেশ যাত্রার পারমিশনটা দিয়ে দিতে। কথা হচ্ছে পলিটিক্সের থেকে নিজেকে একটু সরিয়ে রাখা কিছুদিনের জন্য। তখন হঠাৎ বলল, তাহলে তুমি বলো যে ওদের এদিকে বলতে অপোজ না করতে আমার পিটিশনটা, আমাকে আমেরিকায় আমার যাওয়ার আছে, ছেড়ে দিক, আমি ট্রিটমেন্ট করাতে যাবো, তারপর তাড়াতাড়ি ফিরে আসবো। ও আমি যদি পলিটিক্স থেকে সরতে পারি কিছুদিনের জন্য, ওরা আমার ট্রিটমেন্ট করতে দেবে না। এটা ধরে নিয়েই বলছে, মানে উইচ ইজ ভেরি আনফর্চুনেট ফর আস, এটা ধরে নিয়েই বলছে দ্যাট উই ওয়ার সেন্ট বাই শুভেন্দু, মানে আমরা শুভেন্দুর লোক হয়ে গেছি, মানে আমাদের শুভেন্দু পাঠিয়েছে, মানে ব্যাপারটা তাই দাঁড়াচ্ছে। কুণাল ছিল, কুণাল পুরোটাই তো আমি আর কেউ ছিল, নো থার্ড পার্টি, নো ফোর্থ পার্টি। তারপরে বলতে লাগলো যে পেন্ডিং মামলাগুলো তুলে দিক, আমার জামিনটা অপোজ করছে, এটা ছেড়ে দিক। মদন মিত্রের এই দাবি রাজনীতিতে ঝড় তুলেছে। এই আবহেই ফের মুখ খুললেন তিনি, কার্যত হুঁশিয়ারি দিলেন। আমি সেই কথাটাই মেনে বলছি যে সবটা কিছুই বলিনি, আরো অনেক কথাই আছে, কিন্তু সব কথা বলার দিন আসলে বলবো, একদিনে তো সবটা বলা যায় না। কিন্তু এইটুকুন ঠিক যে হেরে যাওয়ার পরে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি রাজ্যের 3 বারের মুখ্যমন্ত্রী ছিলেন, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে কংগ্রেসের জেনারেল সেক্রেটারি করার প্রস্তাব দিচ্ছেন, তিনি তার বাড়িতে বিকেলবেলা বাড়ির থেকে বেরিয়ে উল্টো দিকের বাড়িতে, দিদির বাড়িতে আসা ছাড়া আর তারপর বাড়ি চলে যাওয়া ছাড়া আর কোনো উল্লেখযোগ্য কর্মসূচি বাংলার বুকে নিতে পারেননি, হুইচ ইজ ভেরি আনফর্চুনেট। মদন মিত্র দাবি করছেন সেই বৈঠকে তিনি ছাড়া উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষ। তাৎপর্যপূর্ণ বিষয় হলো কুণাল ঘোষ বুধবারের পর বৃহস্পতিবার এখনো একবারও বলেননি যে মদন মিত্র যা বলছেন তা মিথ্যা। দলের ভেতরের আলোচনাগুলো তো আমি বাইরে সেভাবে কখনো বলতে পারি না। এবার মদন মিত্র তিনি কোনো একটি আলোচনার কিছু অংশ বাইরে এনেছেন, সেটা অনভিপ্রেত। মদনদা একটা টিম আমাদের সার্কেলের মধ্যে, সেই সময় যদি আমি, মদনদা বা অভিষেক আমরা কোনো বিষয়ে দলের স্বার্থে কোনো আলোচনা করেও থাকি, তার কোনো অংশবিশেষ বাইরে বলে দেয়া বা কোনো জায়গায় যেটা হয়নি সেরকম একটা ন্যারেটিভ যদি তৈরি হয়ে যায়, সেটা দুর্ভাগ্যজনক। সেটা আমি মদনদাকে আজ নিজেও বলেছি। কার্যত একই কথা কুণাল ঘোষ বুধবারও বলেছিলেন। দেখুন, এটা পুরোটাই সম্পূর্ণভাবে যে ব্যক্তি আদালতে গিয়েছেন, আদালতের কাছে যে কোনো অনুমতি চাওয়ার বা কোনো প্রেয়ার দেওয়ার স্বাধীনতা এবং অধিকার যে কোনো ব্যক্তির, যে কোনো নাগরিকের আছে, তিনি দিয়েছেন। এবার আদালত বিচার করে তাতে কিভাবে রেসপন্ড করবেন, কোনোটি মঞ্জুর হয়, কোনোটি হয়তো মঞ্জুর হয় না, সেটা সম্পূর্ণ আইন এবং আদালতের বিষয়। এ বিষয়ে কেন মন্তব্য করব? বৃহস্পতিবার বিধানসভা চত্বরে মদন মিত্র ও কুণাল ঘোষ দুজনকে কথা বলতেও দেখা যায়। কুণালকে আমি ধন্যবাদই জানাচ্ছি যে কুণাল একটা সত্যকে অস্বীকার করেনি। এটা ঠিক যেটা কুণাল বলেছে যে কেস তোলার ব্যাপারটা ঠিক ওই রকম ব্যাপারটা নয়। আলোচনার সময়, বিভিন্ন আলোচনার সময়, যে এই কেসগুলো কী হবে, এতগুলো কেস, এত মামলা, তো অন্তত অ্যাডভোকেট জেনারেল এগুলোকে পুরো বাস্তবের ওপর দাঁড়িয়ে কোনো বায়াসনেস না নিয়ে লড়ুক।
যদি অপোজ না করে তাহলে বেলটা হয়। কিন্তু কুণাল এইটুকুন স্বীকার করেছে, এর জন্য আমি খুশি যে অভিষেককে আমরা দুজনে মিলে খুব ঠান্ডা মাথায় বোঝাবার মূল টার্গেট যেটা, যে তুমি স্টেপ ডাউন করো, তুমি স্টেপ ডাউন করলে পার্টি এই মুহূর্তে অনেকটা, আমার তো কোনো ঝগড়া নেই, অভিষেক স্টেপ ডাউন করলে আমার তো কোনো বাড়তি পাওনা নেই। সেই জায়গাটায় কিন্তু এই যে আমি বলছি যে কুণাল যেটা বলেছে ওটা আমি একমত, যে পার্টির সব কথা বাইরে বলা উচিত নয়। তো আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুণাল ঘোষের সঙ্গে বৈঠক করছেন এবং তার কি আপডেট হচ্ছেন, এটা মুখ্যমন্ত্রী কি করে জানবেন? আপনি না জানালে, বারবার না জানালে। সাগর কখনো শুকোয় না, আর সত্য কখনো লুকোয় না, পৌঁছে গেছে মুখ্যমন্ত্রীর কাছে 100%, নিশ্চয়ই। মদন মিত্রর বিস্ফোরক দাবি, কালীঘাট বিরোধী তৃণমূলের হাতে নতুন অস্ত্র তুলে দিয়েছে। কুণালবাবু কিন্তু ঠিক ডিনাই করেননি। এখন মদনদা যেটা বলেছেন তো ক্লিয়ার, যে দিল্লিতে তো এই কাজেই গেছিলেন, একটা সেফ প্যাসেজ চাই। তো অবাক হয়নি মদনদার কথাটা, একটা ডেসপারেশন রয়েছে পালিয়ে যাওয়ার, চলে যেতে দাও, কোনো ডিস্টার্ব করবো না, আসবো না, শুধু চলে যেতে দাও। এই যে কাতর আর্তি, মানে মদনদার সঙ্গে যে কথোপকথন, কুণালবাবু যেটাকে পুরো ডিনাই করেননি, তো সেই কাতর আর্তিটাকেই তো এন্ডোর্স করছে। অনির্বাণের কাছে আসতে হবে। প্রশ্ন তো একটাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিদেশ যাত্রার জন্য শুভেন্দু অধিকারীর সঙ্গে ডিল করতে চেয়েছিলেন এবং মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন মদন মিত্র এবং কুণাল ঘোষকে। না দেখুন, এটা হাইলি স্পেকুলেটিভ। এখানে মদনদা দুজনে কথা বলছেন এবং তাদের মধ্যেই কথা হয়েছিল না হয়নি, কে কনফার্ম করবে না করবে, তাদের মধ্যেকার কথা সত্যি না মিথ্যে আমার পক্ষে বোঝাই সম্ভব নয়। কিন্তু পাবলিক ডোমেনে যেটা আছে, যেটা একটু আগে, কুণাল ঘোষ এখনো কালীঘাট তৃণমূলের পদে এবং মুখপাত্রের পদে আছেন, তাহলে তো তার বলা উচিত ছিল যে সমস্তটা মিথ্যে। বললেন না তো, সত্যিও বলেননি। তিনি বলেছেন যা বলেছেন, মানে মানুষ দেখেছেন, সেটা মানুষের বিবেচনা। সেটা কুণালদাকে প্রশ্ন করা হয়েছে, উনি উত্তর দিয়েছেন, মানুষ বিবেচনা করবেন। আমার বক্তব্য, তিনজন ক্লোজ ডোরের ভেতরে এই কথা বলেছিলেন নাকি ফুটবল ওয়ার্ল্ড কাপ নিয়ে আলোচনা করছিলেন, সেটা তো আমি জানি না। ঠিক, কিন্তু সেই তিনজনের একজন যদি বাইরে গিয়ে একটা কথা বলেন, সেটা যদি অসত্য হয়, তাহলে আরেকজন যিনি এখনো পুরো মাত্রায় দলে এবং দলের কেন্দ্রে আছেন এবং একমাত্র না হলেও লড়াকু, অনির্বাণকেও আমি ধরবো, হ্যাঁ প্রদীপ্তকেও ধরবো, যাই হোক, এই লড়াকু সৈনিকদের যিনি কেন্দ্রে আছেন, তিনি মিথ্যে বলে উড়িয়ে না দিয়ে তিনি স্পেকুলেশনকে বলে দিলেন, ওনার বক্তব্যের পর আর কিছু থাকে না। আমি সেটাই বলছি, সেই স্পেকুলেশনের অংশগ্রহণ করার এই মুহূর্তে আমি না সেই জায়গায় আছি, না তাতে খুব আগ্রহ বোধ করছি। কারণ এই স্পেকুলেশনে ফুয়েল দিলে এই স্পেকুলেশনটাই বাড়বে, তাতে কাজের কাজ কিছু হবে না। কারণ পয়েন্ট হচ্ছে এইটা, যে ধরুন বিক্রম একটু আগে যেটা এখানে বললো, আপনি যেটা বললেন যে অপোজ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা, এবার তার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বিদেশ যাত্রা অপোজ করবার, মানে এটার পেছনেই বা বিক্রমরা পড়ে আছে কেন? মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি চিকিৎসা করাতে যায়, ব্যক্তি বিক্রমের কথা বলছি না, আমি ব্যক্তি বিক্রমের কথা বলছিও না, মানে ক্লায়েন্ট সেই হিসাবেই বলছি। মদনদার কথা এই রেনি সিজনে, সেটাও নিয়ে আবার সন্দেহ থাকতে পারে। কিন্তু হ্যাঁ, কুণালদা যে কথাটা বলেছে সেটা মারাত্মক, যে আলোচনার সারা একটা অংশ এরমভাবে পাবলিকলি বলা যায় না। মানে কুণালদা বললেন কাউকে বলো না, শুধু এবিপি আনন্দকে বলে দেবো, তাহলে আর কাউকে বলো না। কিন্তু দেখুন, আমি এগুলোর মধ্যে যাব না। আমি আপনাকে একটা কথা বলছি যে এটা তো ঠিক, অধীরদাও বলেছেন, আমিও 2-4 জায়গায় বলেছি, আমাদের কথা তো আর বড় করে দেখাবে না। সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে এক হচ্ছে ডাক্তারের কাছে তুমি যেতে পারছো, তো ডাক্তারকে নিয়ে চলে এসো, সে টাকা তোদের কাছে আছে। যে একটা আস্ত প্লেন কিনতে পারে, হেলিকপ্টার কিনতে পারে, এই প্লেনটা পাঠিয়ে ডাক্তারকে আনতে পারে। যে ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করাতে গেল, সে ট্রিটমেন্ট না করে স্টেটমেন্ট দিয়ে দিল, সে লিখে দিল কি করতে হবে, যে ডাক্তারকে দেখিয়েছিল তার কাছে। এবং একটি হাসপাতালেই এই চিকিৎসা করাতে হবে, মানে আমেরিকার অন্য হাসপাতাল। আমি আপনাকে বলছি যে দেখুন, কমপক্ষে এর আগে বলতে পারবে, অনির্বাণ বলতে পারবে, এর আগে কবার গেছে চোখ দেখাতে বলতে পারবে না, ঘুরতে বেড়াতে যাবা কাজে, যাই হোক। আমার বক্তব্য হচ্ছে 2-3 বার তো কমসে কম চোখের জন্য গেছে। আচ্ছা দাদা, আপনি আমায় বলুন তো, যে ডাক্তারটা এতবার ফেল করছে, সেই ডাক্তারের কাছে কেউ আবার যায়? আপনার চোখ নিয়ে যদি দেখেন যে একটা লোক 6 মাস 1 বছর ধরে সারাতে পারছে না, আমি কেন তার কাছেই যাব? প্রথম কথা হচ্ছে ওর এমনি বাজার খারাপ, তারপরে এই টাকাগুলোও নষ্ট হবে। অনির্বাণ বললো বটে যে বিজেপি ভালো জায়গায় নেই,
না সজল, আমার শুধু মনে হচ্ছিল অনিল বিশ্বাস উডল্যান্ডসে চোখের একটা অপারেশন করিয়েছিলেন বলে সংবাদ মাধ্যমে, মানে কেন এসএসকেএম নয়, কেন উডল্যান্ডস, এই নিয়ে দিনের পর দিন বিতর্ক চলেছে। সে অবশ্য 25 বছর আগে। এটা এমন একটা সময়, জ্যোতিবাবু মহাকরণে একটা বাথরুম বানিয়েছিলেন, তার ফিটিংস নিয়ে আলোচনা হয়েছিল, ইন্দিরা ভবনে একটা লিফট লাগিয়েছিলেন, সেই নিয়ে অনেক লড়াই হয়েছিল, আমরাও প্রতিবাদে ছিলাম না তা নয়, ছোট ছিলাম, কিন্তু প্রশ্ন হলো যে সেটা একটা সময় ছিল। কিন্তু আজ পরিবর্তিত পরিস্থিতিতে বাম নেতারাও 50 লাখ গাড়িতে ঘুরে বেড়াচ্ছে। আমার বক্তব্য সেটা না, আমার বক্তব্য হচ্ছে অনির্বাণ বলছে যে বিজেপি ভালো জায়গায় নেই, আমি বলছি তৃণমূলটাই তো নেই। আমার বক্তব্য, এ বলছে তুই ওই শিবিরে, এ বলছে ও ওই শিবিরে, কে যে কার সাথে আর কার হাতে যে কাটি কার কার পেছনে দেওয়ার জন্য, এগুলো আমরা জানি না। তার যে মারাত্মক দুর্ঘটনা ঘটেছিল এটা তো মিথ্যে নয়, এবং তারপরে দীর্ঘ সময় ধরে তার চোখের এই সমস্যা দীর্ঘ সময় ধরে থেকেছে। এবার একটি মানুষ তার চোখের চিকিৎসা সেইটা নিয়ে, হ্যাঁ সেটা একদম শিওর, সাইকেল চোর যাকে বলেছিল প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করছে কদিন পর, তোমাকে মানুষ আগে কিনা দেখো। এবার বিষয়টা সাইকেল চোর এতদিন কার দলে ছিল, না না এখন তোমার দলে প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করছে, তোমায় থাকতে দেবে কিনা দেখো, হ্যাঁ তোমায় থাকতে দেয় কিনা দেখো। এবার এই আশায়, এবার না আমি আশায় নেই। এবার বিষয় হচ্ছে তার চিকিৎসার বিষয়ে তার তো সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। এখানে তিনি চিকিৎসাটা ভারতবর্ষে কোনো হাসপাতালে করাবেন নাকি এর আগে যেখানে করিয়েছিলেন সেখানেই করাবেন, এটা তো একমাত্র তার এখতিয়ারভুক্ত একটি সিদ্ধান্ত। এখানে রাজনৈতিক জায়গাটায় আসছি, সেটাও তো তিনি রিফিউজ করে দিলেন, মেডিকেল রিপোর্ট করানোর জন্য তার এখতিয়ারভুক্ত, সেটা তো তিনি যে কেন রিফিউজ করলেন, সেটা তো তার রিফিউজ করার উচিত, সেটা তো তার অধিকার আছে, সেটা কোর্টে তিনি জানাবেন। একটা কথা বলি, যে অভিজিৎ বাবু ববি বলে, ওনারা অভিযোগ করছেন যে সেবাশ্রয়ে ভালো ডাক্তার নিয়ে যাননি। অভিষেক ব্যানার্জিকে কখনো বলেছেন যে আমি ওখানে খারাপ ডাক্তার নিয়ে গিয়েছি? ভালো ডাক্তার নিয়ে গিয়েছেন। তো তাহলে চোখের ভালো ডাক্তারদের নিয়ে গিয়েছিলেন, তাহলে তাদের কাউকে তিনি কেন দেখাতে পাচ্ছেন না? যাদের দিয়ে তার ব্যবস্থাপনায় সাধারণ মানুষের চোখের চিকিৎসা হয়েছে, সোজা কথা। হ্যাঁ, তো সেইটা তিনি কেন দেখাতে সাহস করছেন না, 1 নম্বর। 2 নম্বর, দেখুন 15 বছর ধরে তার পিসি এবং মাসি এ রাজ্যে শুধু মুখ্যমন্ত্রী না, তিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। তো সেই সরকারি হাসপাতালে তিনি যেতে সাহস করছেন না, যে এটা কি তার মাসির এবং পিসির ব্যর্থতা তিনি আদালতের সামনেও প্রমাণ করে দিচ্ছেন না? দেখুন, মদন মিত্র কুণাল ঘোষেদের কাছে প্রস্তাব যেটা দেয়া হয়েছিল সেটা কতদূর অবধি পৌঁছেছিল, শেষ পর্যন্ত আদৌ পৌঁছেছিল কিনা কোথাও, আমরা কেউ জানি না। কিন্তু সত্যি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে থাকেন কোট আনকোট, তুমি ওদের মানে কাদের? শুভেন্দু অধিকারী, রাজ্য সরকার বা শাসক দলকে বলো, তুমি ওদের বলো আমার বিদেশ যাত্রার পারমিশনটা দিয়ে দিতে, তাহলে তো রাজ্য রাজনীতিতে যতটা ঝড় উঠবে তার থেকে 10 গুণ প্রবল ঝড় ওঠার কথা 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। মানে এই ডিলটা যদি সত্যি হতো বা ভবিষ্যতে কোনো দিন হয়, তাহলে তো বলতেই হবে কালীঘাট তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত আরও একা হয়ে গেলেন। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের বিরুদ্ধেও কাঁড়ি কাঁড়ি অভিযোগ, অথচ পুলিশ তাকে খুঁজেই পাচ্ছে না। অভিযোগগুলি অত্যন্ত গুরুতর। আমরা দেখতে চাই এটা শুধুমাত্র হিমশৈলের চূড়া কিনা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে আপাতত রক্ষা কবচ দিলেও এমনই কড়া পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। সেবাশ্রয় প্রকল্পে দুর্নীতি, তোলাবাজি, রিসর্ট দখল করে রাখা, মাটি চুরি থেকে শুরু করে আমফানে ত্রাণ দুর্নীতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। পুলিশ লাগাতার তল্লাশি চালালেও কার্যত উধাও হয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ। তার বিরুদ্ধে শালবনী থানায় দায়ের হওয়া জমি দুর্নীতির মামলা তদন্ত করছে সিআইডি। শালবনীর এই মামলায় হাইকোর্ট থেকে রক্ষা কবচ পাননি সুমিত। মঙ্গলবার গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তার নিউ আলিপুরের বাড়িতে তল্লাশি চালায় সিআইডির গোয়েন্দারা। গ্রেপ্তারির আশঙ্কায় আড়ালে থেকেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সুমিত রায়। বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে। সুমিত রায়ের আইনজীবী সওয়াল করেন, 2021 সালের মে মাসের ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে 2026-এর জুনে। ঘুষের বিনিময় চাকরি থেকে শুরু করে জমি দুর্নীতি সব মামলাই করা হয়েছে ভোটের ফল প্রকাশের পর। যে কোনো শর্তে জামিন দেওয়ার আবেদন করেন সুমিত রায়ের আইনজীবী। তিনি বলেন, তার মক্কেল একজন সামান্য আত্মসহায়ক।
তার আগাম জামিনের আবেদন মঞ্জুর করা হোক। আগাম জামিনের বিরোধিতা করে সলিসিটর জেনারেল বলেন, একবার সুমিত রায়কে গ্রেপ্তার করতে গেলে তৎকালীন মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছিলেন। তদন্তকারী সংস্থার কাজে বাধা দিতেই তিনি সবসময় এমন করতেন। আইন প্রয়োগকারী সংস্থাকেও বাধা দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের আইনজীবী আরো বলেন, এই অপরাধ বহু বছর আগে সংগঠিত হয়েছিল, কিন্তু আগের সরকার কোনো পদক্ষেপ করেনি। সুমিত রায়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের সওয়াল করেন সলিসিটর জেনারেল। প্রধান বিচারপতি পর্যবেক্ষণে বলেন, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বদলেছে, অভিযোগগুলি অত্যন্ত গুরুতর। আমরা দেখতে চাই এটা শুধুমাত্র হিমশৈলের চূড়া কিনা। সুপ্রিম কোর্টের এই অবজারভেশন প্রমাণ করে দিচ্ছে যে আসলে হিমশৈলের চূড়া নয়, একটা বিরাট বড় হিমশৈল লুকিয়ে আছে। আর সে কারণেই প্রাক্তন মুখ্যমন্ত্রী তখন বাধা দিয়েছিলেন এবং প্রাক্তন হয়ে যাবার পরেও তিনি বাধা দিচ্ছেন। তার কারণ হচ্ছে হিমশৈলের পরিমাপটা এত বড় যে সেটা সামনে এলে হয়তো অনেকের চরম বিপদ নেমে আসে। প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছে, পরবর্তী শুনানি পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে গ্রেপ্তার করতে পারবে না পুলিশ। তদন্তে সহযোগিতা করতে হবে সুমিত রায়কে। সকাল 10টা থেকে বিকেল 6টার মধ্যে জিজ্ঞাসাবাদ করা যাবে তাকে। তুষার মেহতা তো সরকারের আইনজীবী, যা বলেন সত্য মিথ্যে মিলিয়ে বলেন, কোনোটাই কোনো সত্যতা নেই। সুমিত রায়ের ব্যাপারে আমি খুব বেশি কিছু জানি না। রাজ্য সরকারের বিরুদ্ধে গিয়ে বেল পেয়েছে, এটা তো আরো আনন্দের ব্যাপার। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবি ও বিজেপির জয়ের পর থেকে পশ্চিমবঙ্গ থেকে নয়াদিল্লি প্রতি মুহূর্তে রাজনৈতিক চমক। একদা শাসকের রাজনৈতিক সংকটে পড়া, দিকে দিকে দুর্নীতির অভিযোগে তৃণমূল নেতাদের গ্রেপ্তারি, বড় নেতার বিরুদ্ধে একের পর এক মামলা, জেরা, তৃণমূলের মধ্যেই বিদ্রোহ, যাওয়া আসা, দল বদলানো, শিবির তৈরি, শিবির ছাড়া, বিদ্রোহী তৃণমূলের সঙ্গে বিজেপির নতুন সম্পর্ক গাঢ় হওয়া। দিল্লি থেকে কলকাতা, কখনো সাক্ষাৎ, কখনো বৈঠক, কখনো লাঞ্চ, কখনো ব্রেকফাস্ট, নতুন নতুন দৃশ্যের সাক্ষী হচ্ছে পশ্চিমবঙ্গবাসী। ধৃত হেভিওয়েট তৃণমূল নেতাদের মধ্যে অন্যতম দেবরাজ চক্রবর্তী, যার বিরুদ্ধে অভিযোগের পাহাড়। 30 লাখ সেটেলমেন্ট হয়েছে। দেবরাজ টাকা নিয়েছে, ফর্মুলাতে টাকা তুলতো সব দেবরাজ চক্রবর্তী। তোলাবাজি, হুমকি, সিন্ডিকেট রাজ, প্রতারণা, প্রমোটারদের চাপ দিয়ে টাকা আদায়, কোটি কোটি টাকার রহস্যজনক লেনদেন। প্রায় অভিযোগের পাহাড়ে বসে থাকা বিধাননগরের প্রাক্তন মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তীকে আগেই জালে পুরেছিল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। গ্রেপ্তারির 35 দিনের মাথায় প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামীর বিরুদ্ধে এবার বারাসাত আদালতে পেশ করা হলো চার্জশিট। ওই ভিকটিমরা রয়েছে, এক্সটর্শন এলিগেশন রয়েছে, আর আমাদের সিন্ডিকেট ক্রাইম আর পরবর্তী তোলাবাজি যেটা হয়েছে আর কি, সেটা নিয়ে যে ক্রাইমগুলো হয়েছে সেগুলোর উপরে আমাদের অভিযোগ আছে এবং সেই অনুযায়ী আমাদের উইটনেস এসছে। আমরা তাড়াতাড়ি একটা ট্রায়াল করার জন্য প্রেয়ার করেছি এবং এই দেবরাজ অ্যারেস্ট হওয়ার 57 দিনের এই 35 দিনের মাথায় চাষে জমা পড়ে আছে। তৃণমূল আমলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত এই দেবরাজ চক্রবর্তী বাগুইহাটি এলাকায় বড় রাজত্ব তৈরি করেছিলেন বলে বারবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। স্থানীয় সূত্রে দাবি, প্রমোটার থেকে অটোচালক, তার তোলাবাজির কবল থেকে রক্ষা পেত না কেউ। এই জায়গা পৌঁছতো এখানকার বিধায়কের কাছেই পৌঁছতো। দেবরাজ অ্যাকচুয়ালি বিধায়ক তো উনিই ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, আদালতে পেশ চার্জশিটে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে প্রমোটারদের কাছ থেকে ব্যাপক তোলাবাজি চালানোর অভিযোগের বিস্তারিত উল্লেখ রয়েছে। তদন্তে উঠে এসেছে, বিভিন্ন নির্মাণ প্রকল্পকে কেন্দ্র করে প্রমোটারদের উপর চাপ সৃষ্টি করে নিয়মিত অর্থ আদায় করা হতো। সেই তোলাবাজির টাকায় সম্পত্তি কেনার অভিযোগও চার্জশিটে উল্লেখ করা হয়েছে। বারাসাত আদালতে পেশ করা চার্জশিটে আরও বলা হয়েছে, তদন্ত চলাকালীন দেবরাজ চক্রবর্তীর একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। পাশাপাশি তার 2টি লকারে বিপুল পরিমাণ সোনা থাকার বিষয়টিও তদন্তে উঠে এসেছে। পুলিশ সূত্রে খবর, এই মামলায় তদন্তকারী আধিকারিক মোট 11 জন সাক্ষীর বয়ান চার্জশিটে উল্লেখ করেছেন। এছাড়াও দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে যে অভিযোগ সামনে এসেছে তার সপক্ষে তথ্য প্রমাণও আদালতে জমা দেওয়া হয়েছে। যার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, বিচার বিভাগ রয়েছেন, বিচারকরা রয়েছেন, সম্মাননীয় বিচারকরা রয়েছেন, দুপক্ষের উকিল রয়েছেন, জেনে শুনে বিচার হবে। আইনের আমলে সবাই আসবে। পার্টি কারুর জন্য কোনো রকম পলিটিক্যাল ইমিউনিটি
স্পেয়ার করবে না। এ নিয়ে কোনো মন্তব্য করব না, এটা আইনের বিষয়। যে ব্যক্তি বা যার বিরুদ্ধে হচ্ছে তিনি বা তারা আইনজীবীরা বলতে পারবেন। চার্জশিট কখনোই ধ্রুব সত্য হয় না, বাট এটা তারা বলতে পারবেন না। পুলিশ সূত্রে আরো খবর, ভারতীয় ন্যায় সংহিতার 111 ধারা সহ একাধিক ধারায় দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তদন্তকারীদের দাবি, সংগঠিত অপরাধমূলক কার্যকলাপ এবং সিন্ডিকেটের মাধ্যমে তোলাবাজির অভিযোগের ভিত্তিতেই এই ধারাগুলি প্রয়োগ করা হয়েছে। নতুন কি অভিযোগ? তৃণমূলের নেতা হয়েছে তো তোলাবাজি করার জন্য। দেবরাজ তৃণমূল থেকে কংগ্রেস হয়ে আবার তৃণমূলে এসে অভিষেকের ঘনিষ্ঠ হয়েছে বেশি তোলাবাজি করবার জন্য, ভাগ দেবার জন্য। অথবা একই রকমভাবে তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে আবার তৃণমূলে এসেছে যাতে ঠিকঠাক সরকার তখন যাদের আছে তৃণমূলের, তোলাবাজিটা ঠিকমতো করা যায়। তৃণমূল একটা পেশা, তোলাবাজির পেশা। তৃণমূল কোনো রাজনীতির দল না। দেখুন, আসল কথা হলো জালে দেবরাজ আর কাঠগড়ায় যুবরাজ। প্রমোটার থেকে অটো ড্রাইভার, যার তোলাবাজির জাঁতাকল থেকে কারুর রেহাই পাওয়ার কোনো উপায় ছিল না, সেই চুরির রাজাকে গ্রেফতার করা হলো ঝাড়খণ্ডের মুড়ি থেকে। মনে করুন, ঠিক যেমন পুরসভার চাকরি বিক্রি করা হয়েছিল একেবারে রেট চার্ট তৈরি করে, হুবহু সেই রকম রীতিমতো রেট বেঁধে তোলাবাজির সাম্রাজ্য চালাতেন দেবরাজ চক্রবর্তী। যে প্রমোটারের প্রজেক্ট ভ্যালু যত বেশি, তার ওপর তোলাবাজির রেট মানে তোলার অঙ্কটা তত বেশি। এমনকি রাস্তায় নতুন অটো নামাতে হলে টাকা দিতে হতো এই দেবরাজকে। সব কিছুর রেট ফিক্সড, প্রতিদিন অটো ট্রিপে আলাদা আলাদা রেট, এমনকি নাম ট্রান্সফারের জন্য টাকা দিতে হবে দেবরাজকে। 2024 সালে 15ই ডিসেম্বর হঠাৎ আমার সাইডে প্রায় 30-35-40 জন লোককে পাঠায়, রিভলভার নিয়ে আমার মাথায় মারে, মাথাটা ফাটিয়ে দেয় একদম। এটা সাইটে প্রায় 40 জন সশস্ত্র। এই জমিটা আমার নিজেরই। বেশ। আর এটা বিধাননগর কর্পোরেশনের নিয়ম মেপেই আমি বিল্ডিংটা করছিলাম। এবার এদের বক্তব্য ছিল প্রথম 1 কোটি টাকা। আচ্ছা। তারপরে রফা হলো 50 লক্ষ টাকা দিতে হবে, প্লাস 450 টাকা করে স্কোয়ার ফিট দিতে হবে। 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। তো দেবরাজ আমাকে একদিন ফোন করলো, একটা গুন্ডা, ওর নামটা ঠিক মনে নেই, ও অ্যারেস্ট করেছিলাম পরে। তো ওকে দিয়ে ফোন করিয়ে ওর অফিসে ডাকলো, ডেকে বলে তুমি সমরেশের সাথে দেখা করো, দিয়ে মিউচুয়াল করে নাও, মানে টাকা দিয়ে দাও। এবার সমরেশের কাছে গেলাম, তখন আমি একটা ভিডিও করে নিয়েছিলাম সমরেশের। ও তখন সেই ভিডিওতে স্বীকার করছে, মানে আমাকে ধুমকি দিচ্ছে, ডেভেলপমেন্ট চার্জ দিতেই হবে আর টাকা দিতে হবে, আর না দিলে ওই তোলাবাজিটাকে বলছে কোট অ্যান্ড কোট ডেভেলপমেন্ট। আচ্ছা, নতুন একটা পরিভাষা জানলাম। আর না হয় কাজ স্টপ করো। তো আমি কাজ স্টপ করিনি, কাজটা ওকে 27 লক্ষ টাকা দেওয়ার পরে আমি আর বাকিটা দেব ভেবেছিলাম, কিন্তু আমার কাছে ফান্ড ছিল না। 1 সপ্তাহ গ্যাপের পরেই লোকজন পাঠিয়ে মাথা ফাটিয়ে দিল, মেরে ধাক্কা মেরে জমি থেকে বের করে দিল। আমি সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় থানায় গেলাম, আইসি সাহেবকে বললাম। আইসি সাহেব ন্যূনতম আমাকে মেডিকেল ট্রিটমেন্টটুকুও দিল না। ঠিক আছে, তারপরে আমি তার 2 দিন পরে আমি ডিজির কাছে গেলাম, রাজীব কুমারের কাছে, কোনো কিছুই হলো না। আমি কোনো না কোনো জায়গা থেকে আমি মমতা ব্যানার্জির ডাইরেক্ট ইমেল করে ভিডিও ফুটেজ সব কিছু পাঠালাম, কোনো কিছু পেলাম না। দেখুন, ওই সময় এই রকম মারাত্মক অভিযোগের পরও জামিন পেয়েছিলেন অভিযুক্ত সমরেশ চক্রবর্তী। তাকে গ্রেফতার তখনই সম্ভব হলো যখন তৃণমূলের সরকারটা পড়ে গেল। মানে তখন 2 মাস ধরে সমরেশ চক্রবর্তীকে, তখনকার কথা বলছি, পুলিশ নাকি খুঁজেই পাচ্ছিল না। বারাসাত কোর্টে আত্মসমর্পণ করে একেবারে মুহূর্তে জামিন পেয়েছিলেন সমরেশ চক্রবর্তী। অর্থাৎ সমরেশ চক্রবর্তী যদি এই রকম প্রিভিলেজ পান, তাহলে দেবরাজকে কে ছোবে? আমি বলছি, নজরুলদা উনি সম্ভবত ঠিকই বলছেন যে ব্যবস্থাটা হচ্ছে যে সরকারটা পাল্টেছে বলে। মানে আগের সরকার থাকলে ঠিক যেরাম প্রকাশ্যে কমপ্লেন করে ফাটা মাথাতে উনি বিচার পাননি, এমনকি উনি বলছেন পুলিশি ন্যূনতম তদন্তটুকু হয়নি, এখনো হতো না। দেখুন, অনেকগুলো দিক আছে। হ্যাঁ, আপনারা যেমন বললেন, তখন অনুষ্ঠান করেছিলেন, আমরাও কথা বলেছিলাম, একদম। এবং ঘটনাটা আমাদের জানা, আমি আমার একটা লেখাতেও লিখেছি এটা, যে দেখুন উনি
একটা কনস্ট্রাকশন করছেন, সেটাতে স্থানীয় যে সরকার তার অনুমোদন আছে, এরপরে তার কাছ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা চাওয়া হলো, সেটা 1 কোটি থেকে 50 লাখে আসলো। উনি পুরো টাকা দিতে পারেননি। পুরো টাকাটা যেহেতু দিতে পারেননি, ওনার পর আক্রমণ করা হলো, কাজ বন্ধ করা হলো, ওই জমি থেকে ওনাকে বের করে দেওয়া হলো, ওনার মাথাপাটি দেওয়া হলো। উনি ওই রক্ত মাখা অবস্থায় থানাতে গেলেন। তারপরে যা হলো তো উনি বললেন, পুলিশের লোকেরা যিনি অপরাধটা করলেন তাদেরকে ধরতে পারলেন না। এখন তারপরে উনি এক শনিবার, আমার যতদূর মনে আছে, বারাসাত কোর্টে জামিনের আবেদন করলেন এবং আমাদের পাবলিক প্রসিকিউটররা পার্টির নেতা হওয়ার ফলে এখানে 3 জন অ্যাডভোকেট আছে, আমাকে ক্ষমা করবেন, মানে তারা অনেক বেশি অপরাধী বলে আমি মনে করি, আমাকে মাফ করবেন। তিনি জামিন পেয়ে গেলেন এরকম একটা কেসে। এরপরে আর একটা দেখুন যে উনি যাতে কাজটা না করতে পারেন, চাপ যায়, ওনার নামে একটা মিথ্যে মামলা দেওয়া হলো। আমি অ্যাডভোকেটদের সাক্ষী রেখে বলছি যে দেখুন, এই মিথ্যে মামলা যিনি করেন, যে লোকও করেন বা পুলিশ অফিসার করেন, আমাদের ইন্ডিয়ান পেনাল কোডে আগে 111 ধারা ছিল, এটা বিএনএসে 248 নম্বর ধারা হয়েছে। কিন্তু যারা এটা করেছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো তদন্ত চলছে বলে আমি কিছু জানি না। ওই যে পাবলিক প্রসিকিউটররা কোর্টের সামনে কেসটা ঠিক মতো রাখলেন না, যার জন্য তার জামিন হলো, তাদের বিরুদ্ধে কোনো তদন্ত শুরু হয়েছে এরকমও আমি শুনিনি। শুধুমাত্র দেবরাজকে অ্যারেস্ট করলে হবে তো পুলিশ মন্ত্রীকে কেন জিজ্ঞাসাবাদ অন্তত করা হবে না? তারপরে কাস্টডিতে নিয়ে কোর্টে কেন পাঠানো হবে না? যে তুমি আগে জানতে পারো না, মেনে নিলাম, কিন্তু তোমাকে যখন জানানো হলো তুমি কোনো ব্যবস্থা নেওনি কেন? এটাও তো অপরাধ। আমার পরের বক্তা এই অভিযোগগুলো আজ থেকে নয়, লাগাতার মাসের পর মাস তুলছিল, তরুণজ্যোতি তিওয়ারি। ওর কাছে আমার প্রশ্ন থাকবে যে পুরোটাই কি রাজনৈতিক উদ্দেশ্যে আক্রমণ? মানে ভোটের ময়দানে রাজারহাট গোপালপুর কেন্দ্রের মূল প্রতিদ্বন্দ্বীকে আমায় আক্রমণ করতে হবে, দুর্নীতির অভিযোগ তুলতে হবে, নাকি সত্যি পেশায় আইনজীবী তরুণজ্যোতির হাতে এমন কোনো তথ্য প্রমাণও আছে যে আদালতে এই অভিযুক্ত স্বামী স্ত্রীকে দোষী সাব্যস্ত করা যাবে? মানে ভোটের ময়দানে করা অভিযোগ শেষ পর্যন্ত তরুণ কোর্টে দাঁড়াবে তো? সুমনদা, ফার্স্ট থিং হচ্ছে গানের কথা বললে, ওই গান থেকে আরেকটা গান আজকাল বেশি চলছে যে তোমরা কুঞ্জ সাজাও গো আমার প্রাণনাথ আসিতে পারে। প্রাণনাথ এসেছেন। যাই হোক, অভিযোগ যদি হতো, অভিযোগ যদি হতো তাহলে একটা 3-4 পাতার কমপ্লেন হতো, ছেড়ে দিতাম। ভোটের আগে তো, ভোটের আগের দিন এটা মানে ইলেকশনের ভোট যেদিনকে, তার আগের দিনের প্রেস কনফারেন্স করে দিলাম, তা আমার তো চ্যাপ্টার ক্লোজ ছিল। যা মাইলেজ নেওয়া নিয়ে নিয়েছিলাম, আর ছিল না, ভোটে জিতে গেছিলাম, কে দেবরাজ আমার ভেবে লাভ কী ছিল? তো না সুমনদা, 170 পাতার কমপ্লেন ছিল আমার। 170 পাতা? 170 পাতার মধ্যে টোটাল সব অ্যানেকশন নিয়ে, তার মধ্যে ডিডস অ্যানেক্স ছিল, সম্পত্তির দলিল। অদ্ভুত হয়, মজার ব্যাপার হচ্ছে এর মধ্যে অনেক কথা আছে সুমনদা, অনেক কাহিনী আছে, কথা কাহিনী মিশিয়েই আছে। মানবী পাত্র বলে এক মহিলার নামও আছে। 25/3/2026 ভোটের নমিনেশন ফাইল করার আগে এই বেশিরভাগ প্রপার্টি পাহাড় শুদ্ধ নিয়ে বিক্রি হয়ে গেল এই মানবী পাত্রর কাছে। এবার সেই টাকাগুলো কোথায় গেল তার রিফ্লেকশন অ্যাকাউন্টে নেই। টাকা এর পুরো আইটি ফাইল আমি বের করে রাখলাম, সেগুলোও দিয়েছি আমি। দেবরাজ আগে ভোটে দাঁড়িয়েছিল না, সেগুলোও দিয়েছি। সেখান থেকেও রিফ্লেকশন নেই টাকাটা আসলো কোত্থেকে। জিপ মেরিডিয়ান চলে আসলো, জিপ মেরিডিয়ান আর ফরচুনারের আসলো কোত্থেকে, টাকাটা কি তার সোর্সও কোথাও নেই। তুমি বলে না মানে রাজনৈতিক কি না, না এটা অ্যাবসলিউটলি পার্সোনাল ফাইট। কেন পার্সোনাল ফাইট বলছি আমি? আমাদের একটা ভাই ছিল, ভাইয়ের নাম প্রসেনজিৎ। 2021 একটা বাচ্চা ছেলে, ফুটফুটে ছেলে, বাচ্চা ছেলে মানে অ্যাডাল্ট অবভিয়াসলি, ফুটফুটে ছেলে, পার্টির কর্মী। সে তার দোষ ছিল 2021 বিজেপি করতো। তার মা গৃহ পরিচারিকার কাজ করেন, তার বাবা হচ্ছে প্যারালাইসিস রোগী, বাড়িতেই থাকেন। তো ছেলেটা বিজেপি কেন করতো? ওকে মারতে আসবে আমার খবর পেয়েছিলাম, সেটাকে সরিয়ে দিয়েছিলাম। দিয়ে বাড়িতে ঢোকে, তখন অবস্থা কী ছিল তোমরা জানো, 21-এ বাড়িতে ঢোকে মাকে পিটায়, মুখ ফুক ফাটিয়ে দেয়। বাবা প্যারালাইসিস, বাবাকেও ছাড়েনি, বাবাকেও পিটায়।
বেরোনোর পর বলে যে তোদেরকে মেরে নিয়েছি, তোদের ছেলেকে আর কিছু করবো না, নিয়ে আয়। মা বলে রক্তাক্ত অবস্থা, ছেলেকে কিছু করবেন না তো? আমার এক ছেলে। বলেন না, দেড়বাইয়ের লোকজন দিয়ে ছেলে আসে। পরের দিন সেই একই স্টাইল, গলায় গামছা, ছেলে বাড়ির বাইরে ঝুলছে। প্রচারে যখন আমি প্রচারে যখন আমি গেলাম, কাকিমার সাথে যখন দেখা করলাম, কাকিমার সেই মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। ওনার হাজব্যান্ডও মারা গেছিলো পুত্র শোকে, কোভিডের সময় মারা গেছিলো। কোভিডে যখন ভ্যাকসিন আনতে গেছিলো কাকিমা, তার আগে অভিযোগটা দেবরাজের নামে করেছিল। বলেছিল যে দেবরাজের নামে অভিযোগ করছিস, আবার ভ্যাকসিন দিয়েছে। ওখানে ওকে লাথি মারা হয় লোকের সামনে, কিছু বলেনি। বাবা মারা যায়, কাকিমা একটাই ফাইট ছিল, তার বিচার চাই। গেলাম যখন কাকিমা জড়িয়ে ধরে যে কান্না, ওই কান্না আমি ভুলিনি। বিধাননগরের প্রাক্তন মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর পাশাপাশি বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্তের বিরুদ্ধেও বারাসাত আদালতে চার্জশিট দিল পুলিশ। এটা যেন ফেল না হয়, ফেল হলে কিন্তু দেখবেন আমার চেয়ে বড় খারাপ কেউ হবেন আপনার কাছে, আমি বলে দিলাম। সল্টলেকের এক ব্যবসায়ীর থেকে 1 কোটি টাকা তোলা চাবার অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতেই জুন মাসে সব্যসাচী দত্তকে গ্রেপ্তার করেছিল বিধাননগর উত্তর থানার পুলিশ। আর তাকে গ্রেপ্তারির 56 দিনের মাথায় বুধবার বারাসাত আদালতে চার্জশিট জমা দিল পুলিশ। 1757 পাতার এই চার্জশিটে পুলিশের তরফে একের পর এক চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। বলা হয়েছে সব্যসাচী দত্তের বিরুদ্ধে প্রায় 15 কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে। উদ্ধার হয়েছে প্রায় 10 কেজি সোনা। এছাড়াও শেয়ার ও নগদ মিলিয়ে 15 কোটি টাকার উপর সম্পত্তির হদিশ মিলেছে। সব্যসাচী দত্তকে গ্রেপ্তার করার পর বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে এখনো পর্যন্ত প্রায় 10 কেজিরও বেশি সোনা উদ্ধার হয়েছে। প্রায় 15 কোটিরও বেশি আর্থিক তছরূপের অভিযোগ তোলা হয়েছে চার্জশিটে। দল কোনো প্রশাসনিক কাজের মধ্যে নাক গলাবে না। যিনি চার্জশিট পেয়েছেন, যার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, বিচার বিভাগ রয়েছেন, বিচারকরা রয়েছেন, সম্মাননীয় বিচারকরা রয়েছেন, দুপক্ষের উকিল রয়েছেন, জেনে শুনে বিচার হবে। আইনের আমলে সবাই আসবে। পার্টি কারুর জন্য কোনো রকম পলিটিক্যাল ইমিউনিটি স্পেয়ার করবে না। সল্টলেকের এক ব্যবসায়ীর কাছ থেকে তোলা চাওয়ার ভাইরাল অডিও সামনে আসতেই তোলপাড় পড়ে যায়। এটা যেন ফেল না হয়, ফেল হলে কিন্তু দেখবেন আমার চেয়ে বড় খারাপ কেউ হবেন আপনার কাছে, আমি বলে দিলাম। দাদা আমি আপনাকে বলছি তো দাদা, করে দেবো। অভিযোগকারীর দেওয়া অডিও ক্লিপ যাচাই করতে বারাসাত আদালতে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। সব্যসাচী দত্ত, তার সহযোগী বিদ্যুৎ গঙ্গোপাধ্যায় ও অভিযোগকারী মধুসূদন চক্রবর্তীর কণ্ঠস্বরের নমুনা। বুধবার আদালতে পুলিশের তরফে যে চার্জশিট দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যে ভাইরাল কল রেকর্ডিং সামনে এসেছে তার কণ্ঠস্বর সব্যসাচী দত্তেরই। ফরেনসিক রিপোর্টে তা প্রমাণিত হয়েছে। 56 দিনের মাথায় পুলিশের তরফ থেকে সব্যসাচী দত্তের বিরুদ্ধে যে চার্জশিট দেওয়া হয়েছে, সেখানে এই তথ্যও তুলে ধরা হয়েছে যে নির্বাচনের আগে নির্বাচন কমিশনের কাছে যে তথ্য প্রার্থী হিসেবে সব্যসাচী দত্ত দিয়েছেন, সেখানে তার যে সম্পত্তি তার থেকে কম সম্পত্তি দেখানো হয়েছে। স্পেশাল পাবলিক প্রসিকিউটর বিভাস চট্টোপাধ্যায় আদালতে দ্রুত ট্রায়ালের আবেদন জানিয়েছেন। আইনের বিষয়, যে ব্যক্তি বা যার বিরুদ্ধে হচ্ছে তিনি বা তারা আইনজীবীরা বলতে পারবেন। চার্জশিট কখনোই ধ্রুব সত্য হয় না, বাট এটা তারা বলতে পারবেন। আমি সরাসরি কথা বলবো ব্যবসায়ী মধুসূদন চক্রবর্তী, যার অভিযোগের ভিত্তিতে সব্যসাচী দত্তকে গ্রেফতার করা হয়েছে, তার সঙ্গে আমার প্রথম প্রশ্ন থাকবে। সেটা হচ্ছে 2018 সালে এই ঘটনা যেটা আপনি অভিযোগ করেছেন, এটা 2026। তো এর মধ্যেখানে কমপ্লেন করার বা পুলিশে যাওয়ার, পুলিশকে জানানোর কোনো চেষ্টা করেছিলেন? নমস্কার সুমনবাবু, আমি 2018 সালে আমার এই ঘটনা ঘটার পর 12ই ফেব্রুয়ারি 2018 ক্যালকাটা প্রেস ক্লাবে আমি একটা প্রেস মিট করি। সেটা আপনারা ওই দিন নিজেরা আপনাদের আর্কাইভে দেখতে পাবেন। আচ্ছা। এবং তারপর আমি পুলিশ মহলে অনেক দৌড়াদৌড়ি করেছি, কেউ আমার কথা শোনেনি। আমি অনেক দৌড়েছি, কোনো রকম কিছু পাইনি। আমি আমার সবসময় জীবন সংশয় নিয়ে আমি দিন কাটাচ্ছিলাম। আজকে 4 মে 2026 নির্বাচনের পরে মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে আমার প্রণাম, যে জনতার দরবার যে সুযোগটা করে দিয়েছে। আজ আমি থানায় গিয়ে নিজের ঘটনার কথা প্রকাশ করলাম। আমাকে পুলিশ প্রশাসন যথেষ্ট সহযোগিতা করলো। তারা আমার সব পুরনো ঘটনাগুলো সব শুনলো। শোনার পরে তথ্য দেখে
আমার এফআইআর তারা করলো। তো এটাই আমার বলার আছে। হ্যাঁ, অথচ কি বিস্ময় দেখুন, এই পুলিশই এত বছর, মানে ধরুন 2018 থেকে 2026 অবধি আপনি যেটা বলছেন কার্যত আপনাকে ঘুরিয়েছিল, কমপ্লেনও নেয়নি। আমি বলছি যে তো বিপুল টাকা আপনি বলছেন 1 কোটি টাকা আদায় করা হয়েছে, কমপ্লেনেও লিখছেন 2,30,000 টাকা আপনি দিয়েছেন। আমি বলছি ঠিক কিভাবে চাপ আসতো, কি বলা হতো আপনাকে? এই তো মানে আমি বলছি যে মুম্বাইতে শুনেছি আমরা যে এক্সটর্শনের ইয়েটা থাকে যে প্রোটেকশন মানি, কোট আনকোট পরিভাষা। তো এই ক্ষেত্রে মানে ঠিক কি বলা হতো, কেন আপনি এই বিপুল টাকা দিতে বাধ্য হলেন? সুমনবাবু, আমি ওনার কাছে, উনি আমাদের বিধাননগরের মেয়র ছিলেন 2018 এবং নিউ টাউনের বিধায়ক ছিলেন, উনি সুপ্রিম পাওয়ার বিধাননগরের। আমি ওনাকে সেভাবে চিনতামও না। আমি একদিন কোনো কারণে ওনার একটা ফোন পেলাম, সেটা হচ্ছে 2রা ফেব্রুয়ারি 2018, ফার্স্ট ফোন 10:30টার সময়। আমি সব্যসাচী দত্ত বলছি, মেয়র। তা আমি তার কথা শুনলাম। শোনার পরে প্রথম তার বিদ্যুৎ গাঙ্গুলি বলে একটা লোককে বলল 2,30,000 টাকা দেওয়ার জন্য তার ত্রিপুরায় একটা কোনো নির্বাচনের কাজ আছে। আচ্ছা, আমি বললাম দাদা আমি এটা পারবো, আমি দিলাম। তার 2 দিন পর 6 তারিখে ওনার ফোন এলো, আমি সব্যসাচী দত্ত বলছি, আপনাকে 1 কোটি টাকা পেমেন্ট দিতে হবে, আপনি আমার টাকাটার ব্যবস্থা করুন। আমি বললাম দাদা আমি সোনা দানা বেচে আমি কোথা থেকে আমি এত টাকা পাবো, আমি এটা সাধারণ ব্যবসায়ী। তো উনি আমাকে বললেন আমি কোনো কিছু জানি না, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিছু আপনাকে করতে পারবে না, কারোর ক্ষমতা নেই, আমি যা বলছি তাই করুন, নালে আপনার বাড়ির কাছে দেখুন আমার লোক দাঁড়িয়ে আছে, নালে আপনার অফিসের কাছে দেখুন আমার লোক দাঁড়িয়ে আছে। আর যেসব ভাষা বলছেন আমি সেগুলো এখানে বলতে পারছি না। এই লোকটির বিরুদ্ধে তোমরা পরের পর বছরের পর বছর অভিযোগ করেছো, অথচ এই 2018 সালের উনি অডিও ভিডিও দেখাচ্ছেন, তারপরে 21-এর আগে তাকে দলে নিয়েছিলে সসম্মানে। সুমনদা, টু বিজেপিকেও জবাব দিতে হবে। বলছি, টু অর ইজ এ হিউম্যান। এবার যার জয়েন করিয়েছিল, যার হাত দিয়ে জয়েন করেছিল, উত্তরটা তার দেওয়াটা মনে হয় ভালো। দুটো জিনিস বলার আছে এখানে, এই ব্যাপারটা না ন্যাশনাল না, এটা ইন্টারন্যাশনাল। বাংলায় যা কিছু হয় আন্তর্জাতিক হয়। আগস্ট 2016 বা জুলাই 2016 তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন, ফোন করে বলেন ওখানে আমাদের কিছু লোকজন আছে, সেখানে আপনাদের সিন্ডিকেট প্রচুর ঝামেলা করছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় মনে আছে কভার স্টোরি হয়েছিল একাধিক, তখন আমাদের এক্স্যাক্টলি ক্র্যাকডাউন হয়, 49 জন ফার্স্ট অ্যারেস্ট হয়। 49 জনের মানে অনিন্দ চ্যাটার্জি, তৃণমূল কাউন্সিলর একজন, মুম্বাই বেসড একজন ব্যবসায়ীর কাছ থেকে সে তার দোকান রেক করছিল, সে অ্যারেস্ট হয়। এর আরও ব্যাকড্রপ আছে, ব্যাকড্রপ হচ্ছে 2015 বিএমসি ইলেকশন, যেখানে ওই সাংবাদিক পেটানোর ইতিহাসে একদম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তারপর একটা স্টিং অপারেশন হয়েছিল। স্টিংয়ে যখন জিজ্ঞেস করা হয়েছিল সব্যসাচী বাবুকে, হ্যাঁ ভদ্রতা খাতিরে সব্যসাচী বাবুই বলছি, যে সিন্ডিকেট নিয়ে আপনার মতামত কি, তিনি বললেন 300 কোটি টাকা তৃণমূলকে 2016 নির্বাচনে দিতে হয়েছে, ছেলেরা টাকা তুলবে না। আমি বলি 300 কোটি টাকা দিতে হয়েছে, এখানে কি দোলাসনের সেই 25-75 হিসাবটা মেনটেন হতো কিনা আমি জানি না। তো দিস ইজ আ বিগ থিং। এই সিন্ডিকেটরা আমরা বাইরে থেকে দেখতাম, বাইরে থেকে জানতাম, বিধায়ক হওয়ার পর আমি বুঝতে পারছি সিন্ডিকেটের রুটটা কোথায়, সিন্ডিকেট কিভাবে চলে, কি সিস্টেমে চলে। মানে দাদা এত ডেঞ্জারাস সিচুয়েশন আমি বলছি, মানে সিন্ডিকেট যেভাবে চলে দাদা পরিষ্কার বলতে পারি, প্রত্যেকটা ফ্ল্যাটের প্রাইস না 200 থেকে 300 টাকা পার স্কোয়ার ফিট কম হতে পারে, সাধারণ মধ্যবিত্ত টাকা বাঁচতে পারে। এই 200 থেকে 300 টাকা কোথায় যায়? যায় সিন্ডিকেটের পকেটে। বিরল একজন উদাহরণ হলেন সব্যসাচী দত্ত। কেন এত সম্মান দিয়ে কথাটা বলছি, তার কারণ গোটা ভূভারতে আপনি একজন মানুষ দেখান, পশ্চিমবঙ্গ ভুলে যান, অন্য এত রাজ্যে যারা ভারত ভ্রমণ করেন তারা অন্য কোনো রাজ্যের উদাহরণ দেখান যেখানে একজন বিধায়ক প্রকাশ্যে অন ক্যামেরা বলছেন এবং বলছেন যে বিধানসভায় তিনি বলেছেন, তাতেও তার আপত্তি নেই, যে সিপিএম আমলে যে সিন্ডিকেট তৈরি হয়েছিল এখানে মানুষের জমি নিয়ে, আমি সেই সিন্ডিকেটকে মান্যতা দিয়েছি, যদি কেউ খেটে খায় সেই সিন্ডিকেট ছিল, আছে, থাকবে। ভাবতে পারেন যে সিন্ডিকেটের অর্থনৈতিক অর্থকরী চেহারাটা তরুণ তুলে ধরলো, বা মধুসূদন বাবু তার ভয়ঙ্কর অত্যাচারের দিকটা বলছিলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধি অন ক্যামেরা নির্দ্বিধায় খোলা গলায় বলছেন যে সিন্ডিকেট ছিল, আছে, থাকবে।
ভাবতে পারেন? বিশ্বাস হচ্ছে না? এক্ষুনি আপনাদের দেখাবো 2016 সালের 13ই মার্চ 3টে অনুষ্ঠান করেছিলাম এর বিরুদ্ধে। ঠিক কি বলেছিলেন সব্যসাচী দত্ত দেখুন। বিধানসভায় দাঁড়িয়ে সেই বিধায়ক যিনি দায়িত্ব নিয়ে বলেছিলাম যে সিপিএম আমলে সিন্ডিকেট তৈরি হয়েছিল এখানে মানুষের জমি নিয়ে, আমি সেই সিন্ডিকেটকে মান্যতা দিয়েছি। কেউ যদি খেটে খায় সেই সিন্ডিকেট ছিল, আছে, থাকবে। এবার কেউ যদি বলতে পারেন যে না, এইটা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কি করবে, একটা বক্তব্য হয়তো মিস করে গেছেন। ভাবুন মুখ আর মুখোশের ফারাকটা। মমতা বন্দ্যোপাধ্যায় 2015-র 21শে জুলাই এবং এই বক্তব্যের আগে পরে বলে গেছেন যে সিন্ডিকেট করলে নাকি তৃণমূল কংগ্রেস করা যাবে না, আর তার বিধায়ক তার টিকিটে নির্বাচিত খোলা গলায় বলছেন সিন্ডিকেট ছিল, আছে, থাকবে। এইটুকু শুনে ভাবছে নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা হয়েছিল। শূন্য, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং একেবারে স্বমহিমায় দশকের পর দশক রাজারহাটে বিরাজ করেছেন সব্যসাচী দত্ত। এবার দেখাবো মুখ আর মুখোশের ফারাকটা। মমতা বন্দ্যোপাধ্যায় ওই টাইম ফ্রেমে ঠিক কি বলছেন। যদি কেউ মনে করেন তার সিন্ডিকেট করতে হবে, ইউ গো আউট, আই হ্যাভ নো প্রবলেম। সিন্ডিকেট করুন, তৃণমূল কংগ্রেস করবেন না। নজরুলদা, মানে আমি বলছি দিনের পর দিন এই ভাঁওতাবাজি কোনো ব্যাখ্যা হতে পারে? ভাঁওতাবাজি দেখুন, এই যে তৃণমূলের যারা নেতা মন্ত্রী ছিলেন, তা আমি যেহেতু সিপিএমের সঙ্গে আমার বিরোধ ছিল এবং সিপিএমের এমএলএ এবং এমপি ছেলেকে আমি অ্যারেস্ট করেছিলাম, তারা অনেকে আমার অফিসে যেতেন। তো তাদের একজন মন্ত্রী হওয়ার পর আমি বিকাশ ভবনে একটা কাজে গিয়েছিলাম। তো তিনি আমাকে নিয়ে তার ঘরে নিয়ে যান, তখন তিনি মন্ত্রী। তো তারপরে তিনি জিজ্ঞেস করেন যে মমতা ব্যানার্জি তো আপনাকে ফোন করে দিল্লিতে নিয়ে গিয়েছিলেন, তো মমতা ব্যানার্জির সঙ্গে আপনার বিরোধ হলো কেন? আমি তখন বললাম যে উনি নিজে তো ঘুষ আদায় করছিলেন, কিন্তু সেই ঘুষ আদায় করার জন্য আমার নাম ব্যবহার করছিলেন। তিনি কিন্তু এটা অস্বীকার করলেন না। তিনি বললেন যে দেখুন, পার্টি চালাতে গেলে তো টাকা লাগে। আমি বললাম টাকা লাগে, আপনি করুন, আমি অসৎ হব না। এই আবহেই গুন্ডাগিরি তোলাবাজি বন্ধ করা নিয়ে ফের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। 3 महीने में आपको थोड़ा मौसम बदल रहा है, इसका तो थोड़ा सिग्नल भी मिल रहा है, कुछ गुंडागर्दी नहीं होगा। বদল, বিনিয়োগ, বাণিজ্য বিস্তার, 3 বয়ের এই মডেলকেই এবার মডেল হিসাবে সামনে আনতে চাইছে রাজ্য সরকার। বৃহস্পতিবার মিলন মেলা প্রাঙ্গণে টেক্সটাইল এক্সপো থেকে সেই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। गुंडागर्दी, सिंडिकेट राज, काटमानी, चांदा वसूली, जिस तरीके से माहौल था उसको तो बदलना चाहिए। पहले बिजनेस फ्रेंडली एनवायरनमेंट होगा, इंडस्ट्री के लिए अच्छा पॉलिसी होगा, सिंगल विंडो सिस्टम होगा, जमीन का व्यवस्था होगा। देखना है, सोचना है, छोड़ के काम करना है, ये नीति होगा, तब तो प्रदेश आगे बढ़ेगा। हम लोग आपको एश्योरेंस दे रहा है 3 महीने में आपको थोड़ा मौसम बदल रहा है, इसका तो थोड़ा सिग्नल भी मिल रहा है, कुछ गुंडागर्दी नहीं होगा। টেক্সটাইল এক্সপোর পর মিলন মেলা প্রাঙ্গণে এদিন প্রাইভেট রিয়েল এস্টেট ডেভেলপারদের সংগঠন ক্রেডাইয়ের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী এবং শিল্পমন্ত্রী তাপস রায়ও। তারাতলায় গোডাউন বিপর্যয়ের পর অডিটের জন্য সমস্ত বহুতলের নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। 15ই আগস্ট থেকে ফের শুরু হতে চলেছে সেই কাজ। 193টি বহুতলে ফের কাজ শুরুর অনুমতি দেওয়া হয়েছে। বেনিয়ম ধরা পড়েছে 27টি বহুতলের ক্ষেত্রে। 15ই আগস্টের পরও এই 27টি বহুতলের নির্মাণ কাজে নিষেধাজ্ঞা বহাল থাকবে। বিল্ডারকে বলতে হবে, আপনাকে যদি 4 তলার পারমিশন দেওয়া হয়েছে, আপনি কেন 7 তলা বানিয়েছেন? প্রত্যেকটা জিনিসের মনিটরিং হবে। আপনি প্ল্যান পাস করালেন আমাদের দিয়ে, আপনি ফাউন্ডেশন করলেন, আমরা আমাদের এজেন্সি দেখবে, সই করবে। গ্রাউন্ড লেভেল তৈরি করার পারমিশন দিলাম, গ্রাউন্ড লেভেল ঠিক হলো, আবার সই হবে, আবার ফার্স্ট লেভেল হবে। প্রতিটা জিনিসে আপনি কোন স্টিল বার ইউজ করছেন, কিভাবে নাট বল্টু লাগাচ্ছেন,
তারাতলার মতো ঘটনা আমরা হতে দেব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।